সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইস্তেহারে সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণেরই ইস্তেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। অনুকূলে না যায় তাহলে তাদের 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবাগ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এ সময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানান। ভবিষ্যতে এসব বিষয়গুলোর প্রতি আরো মনোযোগী এবং যত্নবান থাকার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমন এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারগুলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও জাগ্রত হবে। যথারীতি কাজ শুরু করবেন আপনারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশ-ইনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। দুপুরের সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি এবং সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8টি মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। মন্ত্রীরা বলেন, এই সম্মেলন সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমাবে, বাড়বে কাজের গতি। গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না।
পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও, অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ এবং আনন্দভিত্তিক শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দীর্ঘদিন ধরেই পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছে ক্ষতিগ্রস্তরা। এবার সরকারের উচ্চ পর্যায়ে ব্যারেজ প্রকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, খুব শিগগিরই এই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। এদিন বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসি কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, দেশে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সরকার ইতিমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে। সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। আমাদের সোসাইটিতে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে, যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 দিনের চীন সফরের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বেইজিংয়ে চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC এর চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করে। এই সময় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজমুল ইসলাম উপস্থিত ছিলেন। 2013 সালের 5ই মে রাজধানী শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানী কল্যাণপুরের জাহাজ বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হবে 14 মে। অনারেবল ট্রাইব্যুনালের কাছে বলেছি যে লর্ডশিপ এই মামলার ন্যায় বিচারের জন্য, এটা ন্যায় বিচার হোক আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোটে এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে। এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। জানান, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ডিএনসিসি প্রশাসক আরও বলেন, উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন। তারা জানান, রাজধানীতে পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য যথাযথ পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছেমতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীর গতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, জ্বালানি সংকট নিরসনে গ্যাস এবং তেল উত্তোলনে 3 মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সামষ্টিক অর্থনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও কাজ করছে সরকার। বিএনপি নির্বাচনে ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায় এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। এ নিয়ে সর্বমোট 324 জন শিশুর মৃত্যু হলো। এই পরিস্থিতির মধ্যে আজ হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুতই পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের মধ্যে 10টি রোগের আরও 1.8 লাখ ডোজ ভ্যাকসিন আসবে। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1.8 লাখ ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, 90% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম রুবেলা ও পোলিও ছাড়াও BCG, পেন্টাভ্যালেন্ট, PCV এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 6 জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে 9 জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। দুপুরে উপজেলার বদি জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমির ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন ওবায়দুল হক। হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে আকস্মিক বজ্রপাত সরাসরি তার উপর পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ময়মনসিংহে বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের। লালমনিরহাটে ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান এক কৃষক। নাটোরের লালপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে 1 জনের। জামালপুরে বজ্রাঘাতে 1 যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া নওগাঁয় আলাদা 2টি স্থানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 3 জন। বিগত 17 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা দেশকে লুটপাট করেছে। 4টি ভুয়া নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার বিকেলে মুন্সিগঞ্জে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, তাদের সকল অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য এবং ক্ষমতাকে দখল করে রাখার জন্য প্রতিনিয়ত মুক্তিযোদ্ধাকে ব্যবহার করেছে। তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এটি তাদের প্রয়োজনে তারা বিভাজন করে রেখেছিল, যার কারণে দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সবশেষ 2024 সালে গণ অভ্যুত্থান দেখেছে। নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি নিশ্চিত করতে কুড়িগ্রামে অ্যাডভোকেসি সভা হয়েছে। বুধবার সকালে জামান ইন হোটেল অ্যান্ড সুইটস মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। জেন্ডার সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ কাঠামো শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায়
অ্যাকশন এইড বাংলাদেশ এবং ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে। সভায় অংশগ্রহণকারীরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানো সহ সামাজিক মানসিকতার পরিবর্তনের উপর জোর দেন। সাইবার নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশের সুশাসন নিশ্চিতে নাগরিক সমাজের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো, দ্রিক এবং নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। আলোচকরা উদ্বেগ প্রকাশ করেন দ্রুত সময়ে ভুয়া ফটোকার ছড়িয়ে এবং সামাজিক অসচেতনতা নিয়ে। ফ্যাক্ট চেকিং প্রক্রিয়ার ও নাগরিক সচেতনতা বৃদ্ধি না হলে মত প্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে বলে মনে করেন বক্তারা। সাইবার নিরাপত্তা আইন সংস্কারের সাথে প্রয়োগ নিশ্চিতের দাবি জানান তারা। বিশ্বে যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট। তবে প্রত্যাবাসন বাস্তবায়ন করতে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। বুধবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি, সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে কামাল মাঝির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উখিয়ায় 8 ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের পাশে জুমের ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল ওই ক্যাম্পেরই বাসিন্দা। এ নিয়ে দুদিনে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল দুজনের। এর আগে মঙ্গলবার রাতে 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ ওরফে হালিম। এরই মধ্যে হত্যায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে এপিবিএন। আবারও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। সূত্রের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে নতুন সরকারের প্রথম দিন সবাইকে কালো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন মমতা। আবারও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। এছাড়া তৃণমূলের যেসব নেতা বিশ্বাসঘাতকতা করেছে, মমতা তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তৃণমূল নেত্রী আবার অভিযোগ করেছেন, জোর করে হারানো হয়েছে তাকে। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান রুদ্ধদ্বার এই বৈঠকে। এই ছিল আমাদের আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।